হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি ডায়েরি। আজকের থেকে আমাদের একটা জিকে সিরিজ চালু হলো, যেই সিরিজটার নাম হচ্ছে কিন্তু মোস্ট এক্সপেক্টেড জিকে সিরিজ। এই সিরিজটা প্রধানত সামনের যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষা আছে এর পাশাপাশি এসএসসির বিভিন্ন পরীক্ষা এবং রেলওয়ে গ্রুপ ডি এবং পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য এই সিরিজটা কিন্তু খুবই কার্যকরী। এই সিরিজে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এবং সাথে কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই সিরিজের যতগুলো ক্লাস আসবে তোমরা যদি সেই ক্লাসগুলো সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় কিন্তু জিকেতে একটা ভালো স্কোর করতে পারবে। তো আজকে কিন্তু আমাদের সেই মোস্ট এক্সপেক্টেড জিকে সিরিজের প্রথম ক্লাস। তো আজকের ক্লাস থেকেই কিন্তু আমাদের এই সিরিজটা শুরু হলো। তো চলো আজকের আমাদের প্রথম ক্লাস এই সিরিজের শুরু করা যাক। তো প্রথমেই দেখো, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এ বেঙ্গালুরু, বি হায়দ্রাবাদ, সি নাগপুর, ডি দেরাদুন। এখানে দেখো, জাতীয় পুলিশ একাডেমি বা ন্যাশনাল পুলিশ একাডেমি সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি নামেও পরিচিত। এটি তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। ন্যাশনাল একাডেমি অর্থাৎ ন্যাশনাল যে পুলিশ একাডেমি বা জাতীয় যে পুলিশ একাডেমি আছে এটা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ একাডেমি নামেও পরিচিত এবং এটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত। এবং তোমরা আরও জেনে রাখো যে ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, যা লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমি বা লাপসনা নামে পরিচিত, সেটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের কি মসুরিতে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এখানে কিন্তু কি হয়, আমাদের যে আইএস অফিসার হয় তাদের কিন্তু এইখানে প্রশিক্ষণ দেওয়া হয়। কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়? লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমিতে কিন্তু আমাদের আইএস অফিসারদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। এর পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষে শ্বেত বিপ্লবের জনক কে? এ ডক্টর হীরালাল চৌধুরী, বি ডক্টর ভার্গিস কুরিয়েন, সি নরমান বরলাক, আর ডি উপরের কোনোটিই নয়। তো ভারতে শ্বেত বিপ্লবের জনককে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো ভারতবর্ষে শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস, ডক্টর ভার্গিস কুরিয়েন কিন্তু হচ্ছে ভারতবর্ষের শ্বেত বিপ্লবের কিন্তু জনক। ঠিক আছে, এবার এইবার তোমরা এখান থেকে জেনে রাখবে যে শ্বেত বিপ্লব কিন্তু 1970-এর দশকে আমুলের প্রতিষ্ঠাতা ডক্টর ভার্গিস কুরিয়েন কর্তৃক প্রবর্তিত একটি কর্মসূচি। অর্থাৎ এই যে ডক্টর যে ভার্গিস কুরিয়েন আছে, ইনি কিন্তু আমুল দুধ যে আছে তার কিন্তু প্রতিষ্ঠাতা এবং 1970-এর দশকে আমুলের প্রতিষ্ঠাতা এই ভার্গিস কুরিয়েনের দ্বারা কিন্তু একটি কর্মসূচি হচ্ছে এই শ্বেত বিপ্লব। ঠিক আছে, এবং এই শ্বেত বিপ্লব, ভারতীয় যে শ্বেত বিপ্লব আছে যা কিন্তু অপারেশন ফ্লাড নামে কিন্তু পরিচিত। এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে শ্বেত বিপ্লব, এই শ্বেত বিপ্লবকে কিন্তু অপারেশন ফ্লাড নামেও বলা হয়। এটা কিন্তু জানতে চাইতে পারে যে অপারেশন ফ্লাড কিসের সাথে সম্পর্কিত। তো তোমরা জেনে রাখো যে এই কর্মসূচিটি সারা দেশে দুধ উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধ চাষ পদ্ধতি উন্নত করার জন্য তৈরি করা হয়েছিল। অর্থাৎ সারা দেশে যে দুধ উৎপাদন, সেই দুধ উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় এবং সেই দুধ উৎপাদনটাকে কিভাবে উন্নত করা যায়, সেই যে কর্মসূচি সেটাই কিন্তু হচ্ছে শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড। এবং এর জনককে, এর জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। এই জিনিসটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এরপর তোমরা এখান থেকে কৃষি রিলেটেড আরও যে অন্যান্য বিপ্লব আছে সেগুলো জেনে রাখো এবং কোন বিপ্লব কিসের সাথে সম্পর্কিত তোমরা জেনে রাখো। তো প্রথমেই দেখো, গোলাপি বিপ্লব, মাংস ও পোলট্রি উৎপাদন। তো গোলাপি বিপ্লবের সাথে কিন্তু মাংস ও পোলট্রি উৎপাদন সম্পর্কিত। এবং এখানে কিন্তু আরও একটা জিনিস গোলাপি বিপ্লবের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে কিন্তু পেঁয়াজ উৎপাদন। এই পেঁয়াজ উৎপাদনের সাথেও কিন্তু গোলাপি বিপ্লব সম্পর্কিত। এরপরে দেখো হলুদ বিপ্লব। তো হলুদ বিপ্লব হচ্ছে ভোজ্য তৈলবীজের উৎপাদন বৃদ্ধি। এই যে হলুদ বিপ্লবের কিসের সাথে সম্পর্কিত? ভোজ্য তৈলবীজ উৎপাদন বৃদ্ধির সাথে কিন্তু সম্পর্কিত। এরপরে হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি। খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির সাথে কিন্তু সবুজ বিপ্লব সম্পর্কিত। তো এই সবুজ বিপ্লবের সাথে কে সম্পর্কিত বা এই সবুজ বিপ্লবের জনক কে? তো জেনে রাখবে যে এই সবুজ বিপ্লবের জনক কিন্তু হচ্ছে এম এস স্বামীনাথন। ঠিক আছে, এম এস স্বামীনাথন কিন্তু হচ্ছে এই সবুজ বিপ্লবের জনক। তো এটা আমরা পরবর্তীতে ক্লাস যে হবে সেই ক্লাসে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। এখন তোমাদের নামটা আমি বলে দিলাম। তো এরপরে হচ্ছে সোনালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন। এই সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তো সোনালী বিপ্লব কিন্তু হচ্ছে উদ্যান পালক ও মধু উৎপাদন বৃদ্ধির সাথে কিন্তু সম্পর্কিত। তো এইখানে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে যে সোনালী বিপ্লব কিন্তু আলাদা আর সোনালী তন্তু বিপ্লব কিন্তু আলাদা। তো এইখানেই দেখো সোনালী তন্তু বিপ্লব, এই সোনালী তন্তু বিপ্লব হচ্ছে পাটের উৎপাদন বৃদ্ধির সাথে কিন্তু সম্পর্কিত। আর একটা গুরুত্বপূর্ণ বিপ্লব হচ্ছে ধূসর বিপ্লব। ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সার উৎপাদনের সাথে কিন্তু
ধূসর বিপ্লব সম্পর্কিত। এরপরে হচ্ছে দেখো নীল বিপ্লব। এই নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? নীল বিপ্লব কিন্তু মাছ উৎপাদনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো এরপরের প্রশ্ন দেখো, কলকাতার হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন? এ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি কেশবচন্দ্র সেন, ডি রাজা রামমোহন রায়। তো জেনে রাখবে যে কলকাতার যে হিন্দু কলেজ আছে এটা কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন। এবং রাজা রামমোহন রায় কত সালে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন? তো জেনে রাখবে যে 1817 সালে কিন্তু রাজা রামমোহন রায় এই হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন, ঠিক আছে। এর পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি 1, অপশান সি ভিটামিন সি এবং অপশান ডি ভিটামিন ই। তো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, তোমরা জেনে রাখবে। আর এখান থেকে তোমরা জেনে রাখবে যে ভিটামিন এ যে আছে, এই ভিটামিন এর যে রাসায়নিক নাম আছে সেটা কিন্তু হচ্ছে রেটিনল। অর্থাৎ ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এবং ভিটামিন এ যে আছে এর উৎস, অর্থাৎ কোথায় কোথায় পাওয়া যায়, এর উৎস কি কি? এর উৎস হচ্ছে গাজর, তারপরে হচ্ছে পেঁপে, তারপরে হচ্ছে দুধ, টমেটো ইত্যাদিতে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। এবং ভিটামিন এর অভাবে কিন্তু কি রাতকানা রোগ হয়। তো ভিটামিন এ কোথায় কোথায় পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায় গাজর, পেঁপে, টমেটো, দুধ ইত্যাদিতে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। এবং ভিটামিন এর কিন্তু রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর পরের প্রশ্ন, রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো জেনে রাখবে যে রোভার্স কাপ কিন্তু ফুটবল খেলার সাথে সম্পর্কিত। তো কোন খেলার সাথে কোন কাপ সম্পর্কিত এবং কোন খেলার সাথে কোন কোন শব্দ সম্পর্কিত, এটা নিয়ে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে যে সেকশন আছে সেই সেকশনে কিন্তু আমাদের ক্লাস আসবে। অর্থাৎ এই চ্যানেলের কিন্তু স্ট্যাটিক জিকের একটা প্লে লিস্ট করা হয়েছে, সেখানে কিন্তু স্ট্যাটিক জিকের কিন্তু ক্লাস আসবে, ঠিক আছে। সেখানে কিন্তু আমরা কোন খেলার সাথে কি শব্দ সম্পর্কিত এবং কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে এবং কোন খেলার সাথে কোন কোন কাপ সম্পর্কিত সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখবে। তার জন্য তোমরা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে যখনই কোনো ক্লাস আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এর পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস 1929-এর লাহোর অধিবেশন তাৎপর্যপূর্ণ কেন? অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের যে 1929 সালের যে অধিবেশন আছে সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। এবং এখানে দেখো কি কি আছে অপশান এ, এটি পূর্ণ স্বরাজের দাবিতে প্রস্তাব পাশ করে, বি এটি রাওলাট সত্যাগ্রহ শুরু করার প্রস্তাব পাশ করে, এবং সি এটি ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা করার প্রস্তাব পাশ করে, এবং ডি এটি প্রাদেশিক নির্বাচন বয়কটের প্রস্তাব পাশ করে। তো 1929 সালের যে লাহোর অধিবেশন আছে তার গুরুত্ব কি সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে এবং কেন এটা তাৎপর্যপূর্ণ। তো জেনে রাখবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে 1929-এর যে লাহোর অধিবেশন আছে এই অধিবেশনটি কিন্তু তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এই অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবিতে কিন্তু প্রস্তাব পাশ করা হয়েছিল। এবং এখান থেকে জেনে রাখবে যে এই যে 1929-এর লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কিন্তু ছিল জওহরলাল নেহরু। তো কি জেনে রাখবে যে 1929 সালের যে লাহোর অধিবেশন আছে সেই অধিবেশনের কিন্তু সভাপতি হচ্ছেন জওহরলাল নেহরু এবং সেই অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি কিন্তু উঠে এসেছিল। এই জিনিসটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার জানতে চাওয়া হয়। এরপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নলিখিত কোন অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল? এ 1920 সালের নাগপুর অধিবেশন, বি 1907 সুরাট অধিবেশন, সি 1905 বেনারস অধিবেশন, ডি 1906 কলকাতা অধিবেশন। কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল? অর্থাৎ কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের যে দুটি ভাগ অর্থাৎ নরমপন্থী চরমপন্থী এই দুটি ভাগে বিভক্ত হয়েছিল সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো জেনে রাখবে যে কংগ্রেসের কিন্তু 1907 সালের সুরাট অধিবেশনে কিন্তু
কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। এবং এই 1907 সালের যে সুরাট অধিবেশন আছে, এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো এই অধিবেশনের সভাপতি কিন্তু ছিলেন রাসবিহারী ঘোষ। এর পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথার থেকে নেওয়া হয়েছে? এ রাশিয়ান সংবিধান, বি মার্কিন সংবিধান, সি ব্রিটিশ সংবিধান, ডি 1935 সালের আইন। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানে যে বিভিন্ন মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে, তো সেই অধিকারগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার আছে সেটা কিন্তু মার্কিন সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, এই মার্কিন সংবিধান অর্থাৎ আমেরিকান সংবিধান থেকে কিন্তু ভারতের মৌলিক অধিকারগুলিকে নেওয়া হয়েছে। এবং তোমরা জেনে রাখবে যে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলি আছে এগুলো কিন্তু আর্টিকেল 12 থেকে কিন্তু 35-এর মধ্যে উল্লেখ করা আছে। ঠিক আছে, আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কিন্তু উল্লেখ করা আছে। এবং ভারতীয় সংবিধানের কিন্তু পার্ট 3-তে কিন্তু এই মৌলিক অধিকারের কথা কিন্তু উল্লেখ করা আছে। এই জিনিসটা তোমরা জেনে রাখবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণ করেছিলেন? তো এই প্রশ্নটা যে আছে এই প্রশ্নটাকে কিন্তু অনেক সময় ঘুরিয়ে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়। তো সেই প্রশ্নটা হচ্ছে যে ভারতের রেলপথের জনক কে বা ভারতীয় রেলের জনক কে? তো জেনে রাখবে যে ভারতে রেলপথ নির্মাণ কিন্তু করেছিলেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি কিন্তু ভারতে রেলপথ নির্মাণ করেছিলেন এবং তার প্রচেষ্টায় কিন্তু ভারতে প্রথম 1853 সালে কিন্তু প্রথম রেল চলাচল করেছিল কোথা থেকে কোথা পর্যন্ত? তো বোম্বে থেকে কিন্তু থানে পর্যন্ত কিন্তু প্রথম ভারতে রেল চলেছিল কত সালে? 1853 সালে কিন্তু চলেছিল। এবং সেটা কিন্তু লর্ড ডালহৌসির কিন্তু প্রচেষ্টায়, তার জন্যই কিন্তু তাকে ভারতীয় রেলের জনক বলা হয় বা ভারতের রেলের জনক বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত ড্যাশ। শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন রসায়নবিদ, একজন পদার্থবিদ, একজন প্রাণীবিদ্যাবিদ এবং একজন গণিতবিদ। তো জেনে রাখবে শ্রীনিবাস রামানুজন ছিলেন কিন্তু একজন গণিতবিদ। ঠিক আছে, ইনি কিন্তু কোথায় জন্মগ্রহণ করেন? ইনি কিন্তু তামিলনাড়ুর এরোট নামের শহরে কিন্তু জন্মগ্রহণ করেন। এরোট এরোট শহরে কিন্তু জন্মগ্রহণ করে তামিলনাড়ুর। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে দীর্ঘতম সীমান্ত ভাগ করে? অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্যের সব থেকে বেশি রাজ্য সীমানা রয়েছে? এ বিহার, বি ঝাড়খণ্ড, সি উড়িষ্যা, ডি আসাম। তো জেনে রাখবে যে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু সব থেকে দীর্ঘতম রাজ্য সীমান্ত কিন্তু রয়েছে এই ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘ রাজ্য সীমানা রয়েছে। এবং এখানে তোমরা আর একটা জিনিস জেনে রাখবে যে এই পশ্চিমবঙ্গের সাথে কিন্তু সিকিমের কিন্তু সব থেকে কম কিন্তু কি রাজ্য সীমানা রয়েছে? সব থেকে বেশি হচ্ছে ঝাড়খণ্ডের আর সব থেকে কম হচ্ছে সিকিমের। ঠিক আছে, মিনিমাম। এর পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি রোপার, ডি কালিবঙ্গান। তো জেনে রাখবে যে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কিন্তু এই মহেঞ্জোদারোতে কিন্তু পাওয়া যায়। এবং এখান থেকে তোমরা জেনে রাখবে এই মহেঞ্জোদারো কথাটার অর্থ কিন্তু হচ্ছে মৃতের স্তূপ। এই মহেঞ্জোদারো কথাটার অর্থ কিন্তু হচ্ছে মৃতের স্তূপ। এবং এটি এই মহেঞ্জোদারো যে আছে এই মহেঞ্জোদারোকে কিন্তু রাখাল দাস ব্যানার্জি বা আর ডি ব্যানার্জি 1922 সালে কিন্তু আবিষ্কার করেছিলেন। তো
তো এখান থেকে কি তোমাদের বললাম যে এই মহেঞ্জোদারো কথাটার অর্থ কিন্তু হচ্ছে মৃতের স্তূপ, এবং এটি রাখাল দাস ব্যানার্জি কিন্তু 1922 সালে আবিষ্কার করেছিলেন। এর পরের প্রশ্ন, ব্রোঞ্জ হলো তামা এবং ড্যাশের একটি সংকর ধাতু। এ নিকেল, বি লোহা, সি টিন, ডি অ্যালুমিনিয়াম। তো ব্রোঞ্জ তামা এবং কিসের সংকর ধাতু সেটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো জেনে রাখবে ব্রোঞ্জ কিন্তু তামা এবং টিনের কিন্তু সংকর ধাতু, অর্থাৎ তামা এবং টিনের সহযোগে কিন্তু এই ব্রোঞ্জ কিন্তু তৈরি হয়। এই জিনিসটা তোমরা জেনে রাখবে। এইখান থেকে তোমরা জেনে রাখবে যে তামার কিন্তু সংকেত হচ্ছে সিইউ এবং এই টিনের কিন্তু সংকেত হচ্ছে এসএন। ঠিক আছে। এর পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার কত? এ 81.14%, বি 82.14%, সি 84.14%, ডি 83.14%। তো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো তোমাদের আমি বলে দিতে চাই যে সেন্সাস 2011 সালের যে সেন্সাস আছে সেই সেন্সাস নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তোমরা কিন্তু চ্যানেলের স্ট্যাটিক জিকের যে প্লে লিস্ট আছে সেখান থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো সেই ভিডিওতে কিন্তু আমরা এই সেন্সাসের কিন্তু ডিটেলস ক্লাস করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে সেই ক্লাসে। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে, এবং এই ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো সেখান থেকে কিন্তু তোমরা সেন্সাসের ভিডিওটা দেখে নিবে। তো জেনে রাখবে যে 2011 সালের জনগণনা অনুসারে কিন্তু ভারতের পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82 কিন্তু 14%। এবং ওভারঅল যদি আমরা 2011 সালের জনগণনা অনুসারে ভারতের যদি আমরা সাক্ষরতার হার দেখি তাহলে কিন্তু সেটা হচ্ছে 74.04%। ঠিক আছে। এবং মহিলা সাক্ষরতা 2011 সালের জনগণনা অনুসারে যে মহিলা সাক্ষরতার হার সেটা কিন্তু হচ্ছে কত, 64.83%। এখানে আমি লিখে দেই, এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে টোটাল। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের টোটাল কিন্তু সাক্ষরতার হার কত হচ্ছে 74.04%, এবং পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82.14%, এবং মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে কিন্তু 64.83%। এই জিনিসটা তোমরা ভালো করে জেনে রাখবে, কারণ প্রতিটা পরীক্ষায় কিন্তু এই জনগণনা থেকে প্রশ্ন আসে। তাই তোমরা কিন্তু এই জনগণনার যে ডিটেলস ক্লাসটা আছে সেটাও কিন্তু দেখে নিও। এর পরের প্রশ্ন, ভাংড়া নৃত্য কোন রাজ্যে জনপ্রিয়? এ তামিলনাড়ু, বি মহারাষ্ট্র, সি পাঞ্জাব, ডি রাজস্থান। তো ভাংড়া নৃত্য এটি একটি লোকনৃত্য। এটি কোন রাজ্যে জনপ্রিয় অর্থাৎ কোন রাজ্যের নৃত্য এটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো তোমরা যারা এই চ্যানেলের কয়েকদিন আগেই কিন্তু লোকনৃত্যের কিন্তু ক্লাস করানো হয়েছিল, সেই ক্লাসটা যারা দেখেছো তারা নিশ্চয়ই কিন্তু এই প্রশ্নটা পাবে। আর যারা দেখো নাই সেই নৃত্যের ক্লাস, তো সেই নৃত্যের ক্লাসটাও কিন্তু তোমরা স্ট্যাটিক জিকের যে প্লে লিস্ট আছে সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো জেনে রাখবে যে ভাংড়া নৃত্যটি কিন্তু পাঞ্জাব রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য, এবং এছাড়াও কিন্তু পাঞ্জাব রাজ্যে আরও কতগুলো জনপ্রিয় লোকনৃত্য আছে, সেগুলো হচ্ছে গিদ্দা, ড্যাফ, ধামন ইত্যাদি। এর পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের নাইটিঙ্গেল হিসাবে জনপ্রিয় ছিলেন? এ ইন্দিরা গান্ধী, বি সরোজিনী নাইডু, সি মার্গারেট থ্যাচার, ডি বেরিল মার্কহাম। তো ভারতের নাইটিঙ্গেল নামে কিন্তু জনপ্রিয় ছিলেন সরোজিনী নাইডু। এই জিনিসটা তোমরা জেনে রাখবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই জিনিসটা জানতে চায়। এর পরের প্রশ্ন দেখো, কোন মৌলের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি এবং এটি সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল? তো তোমরা জেনে রাখবে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা এবং সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কিন্তু হচ্ছে ইউরেনিয়াম, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে সকল মৌল পাওয়া যায় সেই মৌলগুলোর মধ্যে কিন্তু সব থেকে ভারী কিন্তু হচ্ছে এই ইউরেনিয়াম
এবং এর পারমাণবিক সংখ্যাও কিন্তু সব থেকে বেশি, যেগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায়। তো এই ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 92। এর পরের প্রশ্ন দেখো, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এ 1911, বি 1921, সি 1941, ডি 1931। তো জেনে রাখবে যে গান্ধী আরউইন চুক্তি কিন্তু 1931 সালে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। 1931 সালে কিন্তু গান্ধী আরউইন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? এ সেন্টিমিটার, বি ওহম, সি ডেসিবেল, ডি হার্টজ। তো কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? তো তোমরা আশা করি সবাই কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে অবগত যে কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়। তো শব্দ দূষণ কিন্তু পরিমাপ করা হয় ডেসিবেল এককে, ঠিক আছে? ডেসিমেল এককে কিন্তু শব্দ দূষণ পরিমাপ করা হয়। আর সেন্টিমিটার তোমরা সকলেই জানো, এই সেন্টিমিটার হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্য বা লেন্থ পরিমাপ করতে কিন্তু সেন্টিমিটার এককটি ব্যবহার করা হয়। আর ওহম হচ্ছে রোধের একক, রোধের একক কিন্তু ওহম। আর হার্টজ কিসের একক? এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় জানতে চায়। তো হার্টজ কিন্তু হচ্ছে কম্পাঙ্কের একক। হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক। তো বিভিন্ন যে একক আছে, কোনটা কিসের একক, এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। এই ইউনিট থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় জানতে চাওয়া হয়। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো তাহলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু ইউনিট থেকে কিন্তু প্রশ্ন জানতে চাওয়া হয় যে কোনটা কিসের ইউনিট। এর পরের প্রশ্ন দেখো, ভারতের নিম্নের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? তো কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? এ তৃতীয়, বি চতুর্থ, সি প্রথম, ডি দ্বিতীয়। তো প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে কিন্তু দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল। তো দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু 1951 সালে চালু করা হয়েছিল। পঞ্চবার্ষিক পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান থেকেও কিন্তু তোমাদের ডিটেলস ক্লাস করানো হবে। তাই তোমরা চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তোমরা প্লিজ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকন আছে সেটাকে কিন্তু প্রেস করে রেখে দাও। তাহলে যখনই কোনো ক্লাস আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 সালে চালু করা হয়েছিল। এটি হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তো এইখান থেকে এই জিনিসটাও কিন্তু তোমাদের জানতে হবে যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেলের উপর নির্ভর করে তৈরি করা হয়েছিল। তো প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল সেটা কিন্তু 1951 সালে কিন্তু চালু করা হয়েছিল এবং এটি হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এর লক্ষ্য, এই জিনিসটাও কিন্তু জানতে চায় যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার কি লক্ষ্য ছিল। তো প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল এর লক্ষ্য কিন্তু ছিল কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং অবকাঠামোর উন্নতি করা এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। ঠিক আছে, অর্থাৎ কৃষির যে উৎপাদনশীলতা সেটাকে বৃদ্ধি করা কিন্তু এই যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল তার উদ্দেশ্য ছিল। এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, অর্থাৎ খাদ্য যে উৎপাদন সেখানে কিন্তু যে অন্য কোনো দেশের উপর যাতে ভারতের নির্ভর করতে না হয়, ভারত যাতে নিজের যে খাদ্য, অর্থাৎ ভারতের যতটুকু খাদ্য প্রয়োজন সেটা যাতে ভারত নিজেই উৎপাদন করতে পারে, সেইটাই কিন্তু ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য। এবং এটি হ্যারড ডোমার মডেলের উপর কিন্তু ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তো এইখান থেকে দেখো যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে ভারতে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল। প্রথম আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর 1951 সালে প্রতিষ্ঠাতা করা হয়েছিল। এই জিনিসটা কিন্তু তোমরা জেনে রাখবে যে ভারতে প্রথম আইআইটি কিন্তু 1951 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেটা ছিল আইআইটি খড়গপুর। এবং এর পরবর্তী সময়ে কিন্তু আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস এবং আইআইটি কানপুর এবং আইআইটি দিল্লি কিন্তু স্থাপনা করা হয়েছিল কত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? এ বিন্দুসার, বি অশোক, সি চন্দ্রগুপ্ত মৌর্য, সি বৃহদ্রথ। তো মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের কিন্তু শেষ শাসক ছিলেন এই বৃহদ্রথ। ঠিক আছে, ইনি কিন্তু ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক
এবং তোমরা জেনে রাখবে যে মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা তিনি কিন্তু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি হচ্ছে প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মৌর্য সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ শাসক, অর্থাৎ শ্রেষ্ঠ শাসক যে থাকে বিভিন্ন সাম্রাজ্যের, তেমনি এই মৌর্য সাম্রাজ্যেরও কিন্তু শ্রেষ্ঠ শাসক ছিল। এই মৌর্য সাম্রাজ্যের কিন্তু শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক, কিন্তু হচ্ছে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক। তো এখান থেকে তোমরা কি জানলে? এখান থেকে জানলে কিন্তু যে মৌর্য সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং এই সাম্রাজ্যের কিন্তু শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক এবং এই সাম্রাজ্যের শেষ শাসক হচ্ছে বীরদ্রথ। এই জিনিসটা তোমরা জেনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, কত সালে সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? এ 1969, বি 1999, সি 1987, ডি 1979। তো জেনে রাখবে যে সুন্দরবনকে কিন্তু 1987 সালে কিন্তু হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং এখান থেকে তোমরা জেনে রাখবে যে সুন্দরবনকে কিন্তু 1989 সালে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কিন্তু ঘোষণা করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কিন্তু ঘোষণা করা হয় 1989 সালে সুন্দরবনকে এবং 1987 সালে সুন্দরবনকে হেরিটেজ সাইট হিসাবে কিন্তু ঘোষণা করা হয় এবং রামসার সাইট হিসাবে কিন্তু 2019 সালে ঘোষণা করা হয়। এই জিনিসটাও তোমরা জেনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, যে সূর্য কিরণ যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এ ভারত শ্রীলঙ্কা, বি ভারত নেপাল, সি জাপান ভারত, ডি ভারত মায়ানমার। তো সূর্য কিরণ যৌথ সামরিক মহড়াটা কিন্তু ভারত এবং নেপালের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং তোমরা জেনে রাখবে যে এটা কিন্তু জানুয়ারিতে হয়েছিল। তো এইখানে দেখো, ভারত ও নেপালের মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্য কিরণের 18তম সংস্করণ, এটি 2025 সালের জানুয়ারিতে নেপালের শালঝান্ডিতে অনুষ্ঠিত হয়েছে। তো এইটা কিন্তু তোমরা জেনে রাখবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, যে ভারত এবং নেপালের মধ্যে কিন্তু সূর্য কিরণ নামে একটা কিন্তু যৌথ সামরিক মহড়া হয়েছিল এবং এটি কিন্তু 18তম সংস্করণ এবং এটি এই সালের কিন্তু জানুয়ারি মাসে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? শালঝান্ডিতে, নেপালের শালঝান্ডিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে? এ 32A, বি 45A, সি 62B, ডি 51A। অর্থাৎ ভারতীয় সংবিধানে যে বিভিন্ন মৌলিক কর্তব্য আছে অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি, সেগুলো ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখ করা আছে? তো তোমরা জেনে রাখবে যে ভারতীয় সংবিধানের কিন্তু মৌলিক কর্তব্যগুলি কিন্তু উল্লেখ করা আছে 51 ধারায় কিন্তু উল্লেখ করা আছে এবং এখান থেকে তোমরা আরও জেনে রাখবে যে ভারতীয় সংবিধানের যে এই মৌলিক কর্তব্যের যে বিষয়টা আছে, এটা কিন্তু রাশিয়া থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে এবং কিন্তু এটা ভারতীয় সংবিধানের পার্ট 4 এতে কিন্তু আছে। ঠিক আছে, পার্ট 4 এতে কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আছে এবং এটি কিন্তু আর্টিকেল 51 কিন্তু উল্লেখ করা আছে এবং এটি কিন্তু রাশিয়া থেকে এই কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছে। এরপর আজকের ক্লাসে শেষ প্রশ্ন, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো জেনে রাখবে যে ভারতে কিন্তু বিভিন্ন কিন্তু বিদ্যুৎ কেন্দ্র আছে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আছে, তার মধ্যে কিন্তু একটি উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু হচ্ছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমাদের কাছে জানতে চেয়েছে এই কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত। তো এই কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আর এছাড়াও কিন্তু তামিলনাড়ুতে কিন্তু আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা হচ্ছে কালপক্কম
কাল্পক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হাতের লেখা খারাপ, ঠিক আছে, একটু তোমরা মানিয়ে নিবে। তো তামিলনাড়ুতে কটি? তামিলনাড়ুতে কিন্তু দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। একটা হচ্ছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর একটা হচ্ছে কালপাক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আজকে এখানেই কিন্তু আমাদের মোস্ট এক্সপেক্টেড জিকে সিরিজের প্রথম ক্লাসটা শেষ হচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক দিবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট করে সেটা জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। এবং এই সিরিজটা কন্টিনিউ করার জন্য, এই সিরিজের যে অন্যান্য ক্লাসগুলো দেখার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে। তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখে দিও, তাহলে যখনই কোনো ক্লাস আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। কেননা এই ক্লাসগুলো তোমরা যারা সামনের ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু মোস্ট এক্সপেক্টেড সিরিজটার নাম এই কারণেই দিয়েছি, কেননা এইখান থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই সিরিজটা যারা সম্পূর্ণ করবে, একদম যারা কিছুই পারো না, তারা যদি এই সিরিজে সমস্ত ক্লাসগুলো দেখো, আমি গ্যারান্টির সহিত বলতেছি যে তোমরা কিন্তু ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু 25টা জিকে প্রশ্নের মধ্যে কিন্তু 15 থেকে 18টা কিন্তু অনায়াসে পাবে। আর কেপি পরীক্ষার তো প্রথম প্রিলিমস হবে, জিকে থেকে কিন্তু 40টা প্রশ্ন থাকবে কেপি পরীক্ষায়। তো কেপি পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা কিন্তু 28 থেকে কিন্তু 30টা প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে যারা এই সিরিজটা সম্পূর্ণ কমপ্লিট করবে, ঠিক আছে। এছাড়াও এই সিরিজটা কিন্তু যারা এবারের এমটিএস পরীক্ষা দিবে তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রেলওয়ের যে গ্রুপ ডি পরীক্ষা আছে তার জন্যও কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা ডাব্লিউবিপি কেপি এমটিএস রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে এবার, তাদের জন্য বলবো এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই সিরিজটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটা অন করে রাখো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।